নানা দাবিতে গাজীপুর আশুলিয়ায় আজও অর্ধশত প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, অগ্নিসংযোগ। গার্মেন্টস শ্রমিকদের দাবি বিবেচনায় পর্যবেক্ষণ কমিটি গঠনের সিদ্ধান্ত। শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো থাকবে, যেগুলো শর্ট টার্ম তাদের প্রবলেম আছে, যেগুলো খুব দ্রুত সমাধানযোগ্য, সেগুলো সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে। অসন্তোষের মাঝে আজ ডিসির নিয়োগ বাতিলের সিদ্ধান্ত। 51 জেলায় বাকিরা যোগ দিলে শৃঙ্খলা ফিরবে প্রশাসনে, আশ্বাস সচিবের। অলরেডি 8 জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। এই 2 দিনের 2টা লিস্টে আমরা 59 জন ডিসিকে পোস্টিং দিয়েছি। আশুলিয়ায় ভ্যানে মরদেহ পোড়ানোর ঘটনায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় 2 অভিযোগ। রংপুরে 54 দিন পর কবর থেকে তোলা হলো ফল ব্যবসায়ীর দেহাবশেষ। নওগাঁয় ছাত্রলীগের দায়েরকৃত 2টি মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আদালত চত্বরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ। শুভেচ্ছা, যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের প্রায় অর্ধশত পোশাক কারখানায় উৎপাদন বন্ধ। বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। আশুলিয়ায় হামিম গ্রুপের 6টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও কয়েকটি কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে মালিকপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হলেও বেআইনি ধর্মঘট থেকে সরে না আসায় প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্যই বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে বেরিয়ে যান। শিল্পাঞ্চলে নিরাপত্তায় মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনী। শ্রমিক আন্দোলনের জের ধরে গাজীপুরে 22টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ। কয়েকটি প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মাসের 10 তারিখের মধ্যে বেতন দেয়া, হাজিরা বোনাস বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে গতকালও দিনভর বিক্ষোভ করেন কয়েকটি প্রতিষ্ঠানের শ্রমিকরা। সহিংসতা এড়াতে 25টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে আজ সকালে 3টি কারখানা চালু হয়েছে। এদিকে চক্রবর্তী এলাকায় নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। বিগ বস নামের একটি পোশাক কারখানার গোডাউনেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। আমাদের যে ন্যায্য বেতনগুলো আমরা সেটা পাচ্ছি না। এখানে 25 বছর 30 বছর চাকরি করে বেতন 6,000 টাকা, 6,200 টাকা। এই বেতন দিয়ে কি মানুষের চলে? মাসিক বেতন এবং পার্মেন্ট যারা আছি তারা আমাদের ন্যায্য বেতন পাচ্ছে না। তাই আমরা এই আন্দোলনে দাঁড়াইছি। আমরা শুধু আমাদের ন্যায্য বেতন চাই। আর আমাদের মালিক পক্ষ এখানে আসুক, আসে আমাদের বলুক যে তোমাদের বেতন আমরা দিব, তোমরা কাজে যোগদান করো, তাহলে আমরা কাজে যোগদান করবো। এ পর্যায়ে আমরা গাজীপুরের রাজেন্দ্রপুরে বাংলাবাজার এলাকায় যাব। সহকর্মী হোসেন আলী বাবু আছেন সেখানে। বাবু, শ্রমিকরা এখনো বিক্ষোভ করছেন কিনা সেটি জানাবেন। এখান থেকে দেখে মনে হচ্ছে মানুষজনের জটলা, এই যে সংকট, সেটি সমাধানে আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? বৃষ্টি, দুপুরের পর থেকে কিন্তু আবার শ্রমিকরা তাদের যে কারখানা, সেই কারখানার সামনে অবস্থান করছেন। সেখানে তারা বলছেন যে আসলে এই যে তাদের দাবি, 18 দফা দাবি, সেই দাবি আসলে মেনে না নেওয়া পর্যন্ত তারা অবস্থান করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে মধ্যবয়সী, বৃদ্ধ বয়সী সব ধরনের নারী কিন্তু এখানে বসে আছেন। তাদের যে দাবি, সেই দাবি নিয়ে কেউ 12 বছর ধরে চাকরি করছেন, তাদের বেতনও 6,000 টাকা। কেউ আবার 24 বছর চাকরি করছেন, তাদের বেতনও 6,000 টাকা। আসলে এই যে 6,000 টাকা বেতনে তাদের যে দেশের যে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, সেক্ষেত্রে তারা কোনোভাবেই চালাতে পারছেন না। এই জন্য সরকারের যে নিয়ম নীতিমালা করেছে 12,500 টাকা বেতন, সেই বেতন আসলে পূরণ করা হলেই আসলে তাদের যে দাবি দাবা সেটা তারা এখান থেকে উদ্যোগ করেন। তার পাশাপাশি তারা বলছে যে তাদের যে নাইট বিল, সেটা হচ্ছে নাইট বিল বাড়াতে হবে, তাদের হাজিরা বোনাস বাড়াতে হবে, তাদের যে টিফিন বিল সেটা বাড়াতে হবে। সবকিছু মিলিয়ে আসলে তাদের 18 দফা দাবি, সেই দাবি নিয়ে তারা এখনো এখানে অবস্থান করছেন। আসলে তারা এখন আন্দোলন করছে না, তারা শান্তি শৃঙ্খলা ভাবে
ভাবেই এখানে তারা অবস্থান করছেন। তারা বলছেন যে আসলে মালিক পক্ষ যতক্ষণ পর্যন্ত না আসবে, মালিক পক্ষ তাদের সাথে যতক্ষণ পর্যন্ত কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান থাকবে। দুপুর দিক দিয়ে আসলে সেনাবাহিনীর যারা রয়েছিলেন তারা কিন্তু এসেছিলেন, তারা তাদের সাথে কথা বলেছেন, মালিক পক্ষের সাথে কথা বলেছেন। তারা বলছেন যে ধৈর্য ধরার জন্য সবাই সময় চেয়েছেন, আসলে এই সময়ের মধ্যেই যে তাদের যে দাবি দাবাগুলো সেটি আসলে মেনে নেওয়া হবে। কিন্তু তারা বলছেন যে আসলে আজকে 4 দিন যাবত আমরা এই আন্দোলন করে যাচ্ছি, আমরা এই কারখানার সামনে অবস্থান করছি, তারপরও মালিক পক্ষ এখনো আসতেছে না, কোনো ধরনের আশ্বাস তারা পাচ্ছে না। যদি কোনো ধরনের আশ্বাস পায় তাহলে আসলে তাদের এই আন্দোলন এবং তাদের যে 18 দফা দাবি তারা মালিকের কাছে উপস্থাপন করবেন, তারপরে তারা এখান থেকে সরে যাবেন। দৃষ্টি। ধন্যবাদ। শুনছিলাম আমরা অস্থিরতা নিরসন এবং গার্মেন্টস শ্রমিকদের দাবি বিবেচনার জন্য শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা জানিয়ে তিনি বললেন, শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। মালিক ও শ্রমিক প্রতিনিধিরাও এই কমিটিতে আছেন। শ্রমিকদের বেতন ভাতা অবিলম্বে পরিশোধ করার নির্দেশ দেন শ্রম উপদেষ্টা। এছাড়া গার্মেন্টস মালিকদের 2-1 দিনের মধ্যেই বকেয়া বেতন পরিশোধ করারও আহ্বান জানিয়েছেন তিনি। শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়টিও বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন শ্রম উপদেষ্টা। আমাদের সময়টা চলে যায় আনরেস্টকে অ্যাড্রেস, শ্রমিকরা সরাসরি সেখানে গিয়ে তাদের সেই দাবিগুলো, তাদের যে বক্তব্যগুলো সেগুলো সেখানে পেশ করতে পারবে এবং এই কমিটি সেটা পর্যালোচনা পূর্বক কনসার্ন যে মিনিস্ট্রি বা অথরিটি আছে তাদের কাছে সেটা পাঠাবে এবং শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো থাকবে, যেগুলো শর্ট টার্ম তাদের প্রবলেম আছে, যেগুলো খুব দ্রুত সমাধানযোগ্য, সেগুলো সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে। পদবঞ্চিতদের দাবি ও অভিযোগ থাকায় নতুন নিয়োগপ্রাপ্ত 8 জেলা প্রশাসকের নিয়োগ বাতিল করা হয়েছে। এ নিয়ে একটি খবর আপনাদেরকে জানাবো। তবে তার আগে গতকাল যেহেতু আপনারা জানেন তৌফিক ইলাহি চৌধুরীকে আটক করা হয়েছে এবং আজ তাকে আদালতেও তোলা হচ্ছে বাড্ডা থানায় দায়েরকৃত সুমন শিকদের হত্যা মামলায়। মঙ্গলবার রাতে রাজধানী গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয় এবং আজ পুলিশ 10 দিনের রিমান্ড চাইবে এই মামলায়। এ বিষয়ে বিস্তারিত জানবো আদালত প্রাঙ্গণে যাচ্ছি। সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন। সবুজ, তৌফিক ইলাহি চৌধুরীর রিমান্ডের ব্যাপারে কোনো নতুন তথ্য পেলেন কিনা, যেহেতু আজই আদালতে তোলা হচ্ছে তাকে? বৃষ্টি, এইমাত্র তৌফিক ইলাহি চৌধুরীকে আদালতে নিয়ে আসা হয়েছে এবং তার সাথে সাথে মামলার যে তদন্তকারী কর্মকর্তা তিনিও এসেছেন। তিনি এসে অর্থাৎ মামলার যে ফরওয়ার্ডিং যেটিকে বলা হয় সেই ফরওয়ার্ডিংটি এর মধ্যে আদালতে উপস্থাপন করেছেন। অর্থাৎ সেই ফরওয়ার্ডিং অনুযায়ী বলা যায় যে 10 দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে এবং এর প্রেক্ষিতে এটি আবু আলী হায়দারের যে কোর্ট রয়েছে মহানগর হাকিম, তার আদালতে তোলা হবে এবং যেহেতু মাত্রই নিয়ে আসা হলো আদালতে এবং হয়তো কিছুক্ষণের মধ্যে 5 থেকে 7 মিনিটের মধ্যে তাকে বিচারকের কামরায় অর্থাৎ আদালতে তোলা হবে এবং তারই প্রস্তুতি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আদালতের সামনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও রয়েছে। কঠোর নিরাপত্তার ব্যবস্থা যেটিকে বলে সেই ব্যবস্থাই আসলে নেওয়া হয়েছে, কারণ এই ধরনের যারা বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ভিআইপি ছিল, বড় বড় মন্ত্রী উপদেষ্টার পদে ছিল, তাদের ক্ষেত্রে যারা গ্রেফতার হয়েছেন এখন পর্যন্ত 24 জনের গ্রেফতার হয়েছেন এরকম মন্ত্রী এমপি, তাদেরকে আদালতে নেওয়ার ক্ষেত্রে আসলে একটি নিরাপত্তার বিঘ্নতা প্রথম দিকে ছিল, বেগ পেতে হয়েছিল পুলিশকে। সে কারণে এই আসামিগুলোতে অর্থাৎ বেশ কিছুদিন ধরে দেখা গেছে যে এই আসামিদের, ভিআইপি আসামিদের আদালতে তোলার সময় আদালতের যারা অন্যান্য কাজে আসতেন সাধারণ মানুষকে প্রবেশাধিকার আসলে কিছুটা কমিয়ে দেওয়া হয়, সেইটি আসলে এখন চলছে এবং পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। আমরা হয়তো 5 থেকে 7 মিনিটের মধ্যে তৌফিক ইলাহি চৌধুরীকে আদালতে তোলা হবে এবং মামলার যে তদন্ত কর্মকর্তা তিনি বলছেন যে এই যে ঘটনাটি সুমন হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের অধিকতর তদন্তের জন্য যেহেতু এবং এই মামলায় তো 10 দিনের রিমান্ডও চাইবে পুলিশ যতদূর জানি। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন।
পদবঞ্চিতদের দাবি ও অভিযোগ থাকায় নতুন নিয়োগপ্রাপ্ত ৮ জেলা প্রশাসকের নিয়োগ বাতিল করা হয়েছে। এই জেলাগুলো হলো লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর এবং রাজবাড়ী, শরীয়তপুর। এই ৮ জেলার নিয়োগপ্রাপ্তরা তাদের পূর্বের পদেই দায়িত্ব পালন করবেন, আর সেই সাথে ৪ জেলার ডিসি পদে রদবদল আনা হয়েছে। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান এসব তথ্য জানান। আরও বললেন, ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে মঙ্গলবার যে হট্টগোল হয়েছে তা অনাকাঙ্ক্ষিত। এজন্য ১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আর সেই সাথে কমিটি ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। সিনিয়র সচিব বলেছেন, নিয়োগপ্রাপ্ত নতুন ডিসিদের বিরুদ্ধে আসা অভিযোগগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এই ব্রিফিংয়ে জনপ্রশাসন সচিব বলেছেন, ৭ সচিবের পদ শূন্য আছে, তা দ্রুতই পূরণ করা হবে। মোখলেসুর রহমান আশা করেন ৫১ জেলায় ডিসিরা যোগ দিলে প্রশাসনের শৃঙ্খলা ফিরবে। ইমিডিয়েট যেটা হয়েছে, অলরেডি ৮ জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। এই 2 দিনের 2টা লিস্টে আমরা ৫৯ জন ডিসিকে পোস্টিং দিয়েছি। এন্ড বদলি, প্রমোশন এগুলো হলো চলমান প্রক্রিয়া। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে বার্তা দেবেন তিনি। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় প্রেস উইং এই তথ্য জানিয়েছে। তার এই ভাষণ বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে এবং প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করবে সব বেসরকারি টেলিভিশনও। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর ইউনূস। এরপর গত ২৫ আগস্ট প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দেন। এর ২ সপ্তাহ পর দ্বিতীয়বারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন ডক্টর ইউনূস। ধারণা করা হচ্ছে, ভাষণে দেশে চলমান নানা ইস্যু নিয়ে বার্তা দিতে পারেন প্রধান উপদেষ্টা। আন্দোলনের সময় আশুলিয়ায় ভ্যানে ৬ জনের লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় ২টি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। সকালে নিহত ২ জনের স্বজন বাদী হয়ে অভিযোগগুলো দায়ের করেন। তাদের একজন নওগাঁর মোহাম্মদ রিজওয়ানুল হাসান, যার ভাইকে পুড়িয়ে দেওয়া হয়েছে। অপরজন গাইবান্ধার মোসাম্মদ শাহিনা বেগম, তিনি নিহত সাজ্জাদ হোসেন সজলের মা। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার পর ভ্যানে থাকা ৬ জনের লাশ পুড়িয়ে দেওয়া হয়, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও দেখেই দুজনকে শনাক্ত করতে পারে তাদের পরিবার। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় একটি ভ্যান গাড়িতে পড়ে আছে কয়েকজনের নিথর দেহ এবং পাশ থেকে আরও একটি মরদেহ সেই ভ্যান গাড়িতে তুলছিলেন পুলিশ সদস্যরা, এবং মরদেহ ঢাকার জন্য পুলিশ সদস্যরা ব্যবহার করছিলেন ময়লার চাদর, রাস্তায় পড়ে থাকা ব্যানার। পরে ওই মরদেহগুলো পুড়িয়ে ফেলা হয়, এই দাবি প্রত্যক্ষদর্শীদের। শাহিন স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র, তার পক্ষে তার ভাই সিটি ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের ছাত্র, তার মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মদ শাহিনা বেগম বাদী হয়ে একটা অভিযোগ দায়ের করেছেন। সুতরাং এই যে বিভৎসতা, এটার মাত্রার কারণেই কিন্তু সাধারণ কোনো আইনে এটার বিচার না করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিচার করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে গুলিতে নিহত ফল ব্যবসায়ী মেরাজুল ইসলামের দেহাবশেষ ৫৪ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে ময়নাতদন্তের জন্য। দুপুরে নগরীর নিউ ঝুমাপাড়া কবরস্থান থেকে দেহাবশেষ তুলে নেওয়া হয় হাসপাতালে। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার সহ সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। গত ১৯ জুলাই শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। সে সময় গুলিতে নিহত হন মেরাজুল। পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর চাপে ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়। এ ঘটনায় মেরাজুলের মা বাদী হয়ে মামলা করেন। আদালতের নির্দেশে আজ মরদেহ উত্তোলন করা হয় ময়নাতদন্তের জন্য। এখন আমরা বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই। আমরা সরকারের কাছে আবেদন জানাইছি। ২০১৪ সালে নওগাঁয় ছাত্রলীগের দায়ের করা ২টি মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলা দুটি খারিজ করে দেন। এতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে জেলা আদালত চত্বরে। আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ২০১৪ সালে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা করে ছাত্রলীগ, আর মামলা দুটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারক তা খারিজ করে দিয়েছেন।
টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির গণসমাবেশ চলছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী শামীম আল মামুন আছেন সেখানে। শামীম, এই গণসমাবেশে নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন? কানায় কানায় ভর্তি হয়ে গেছে এখান থেকে দেখে যেমন মনে হচ্ছে। প্রধান অতিথি আসলে কখন নাগাদ বক্তব্য রাখবেন ভার্চুয়ালি, সেটিও জানাবেন। শামীম, শুনতে পাচ্ছেন? রাজবন্দী রয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে কিন্তু এখানে একটি জনসমাবেশ হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে ছোট যে স্কুল মাঠ রয়েছে সেটি পরিপূর্ণতা পেয়েছে এবং ছোট ছোট মিছিল আকারে কিন্তু বিভিন্ন উপজেলার বিভিন্ন জায়গা থেকে মাঠে এসে যোগদান করছে এবং এখন কিন্তু পুরো মাঠটি কিন্তু খানা পরিপূর্ণ হয়ে গিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যে টাঙ্গাইলের যে সকল নেতা কর্মীরা রয়েছে তারা কিন্তু সকলে এখানে এসেছে এবং এখানে বিশেষ রয়েছে ভাইস চেয়ারম্যান নির্বাহী কমিটি সুলতান সালাউদ্দিন প্রধান বক্তা হিসেবে টিটু এবং সহ অনেক নেতা কর্মীরা এখানে কিন্তু এখানে রয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে এই যে জনসভাটি হচ্ছে এই বিএনপির জনসভায় কিন্তু ভার্চুয়ালি যোগ দিবেন, আমরা যেমনটি শুনেছি প্রধান অতিথি তারেক রহমান। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। প্রাথমিক হিসাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ৭০০-র বেশি মানুষ নিহত হয়েছেন আর আহত প্রায় ১৯,০০০, এমনটা জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব MA আকমল হোসেন আজাদ। বিকেলে সচিবালয়ে হওয়া ব্রিফিংয়ে এসব কথা বলেছেন স্বাস্থ্য সচিব। বলেছেন, হতাহতদের সঠিক তথ্য জানতে একজন সাবেক সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় যদি আগের থেকে ভালো সেবা দিতে না পারে তাহলে এত রক্তক্ষয়ের কোনো দাম থাকবে না। আরও জানিয়েছেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর চেষ্টা চলছে। আর ডেঙ্গু ইস্যুতে স্বাস্থ্য সচিব বললেন, মন্ত্রণালয়ের সর্বোচ্চ প্রস্তুতি আছে, প্রতিটি হাসপাতালে ডেডিকেটেড কর্নার করা হয়েছে। আগামী সপ্তাহেই স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া ক্যাবিনেটে উঠবে, এমনটা জানান সচিব। যারা আহত হয়েছেন তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার আমরা চেষ্টা করছি। এমনকি বিদেশি বিশেষজ্ঞ আমরা এনে কাজ করছি। চোখের এক চোখ বা দুই চোখ হারিয়েছেন আংশিক বা পরিপূর্ণভাবে, এদের সংখ্যা কয়েকশো। তাদেরকে আমাদের ছোট একটা চক্ষু ইনস্টিটিউটে সম্ভব না, বিদেশি বিশেষজ্ঞ দিয়ে আমরা তাদেরকে চেষ্টা করছি। আহত ছাত্রদেরকে বিদেশে চিকিৎসার জন্য আমরা চেষ্টা করছি। বিডিআর হত্যার নেপথ্যে সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদের দায় দেখছেন বিদ্রোহ মামলার জওয়ানদের আইনজীবী সুলতান মাহমুদ। তিনি বলেছেন, ব্যর্থতা ঢাকতে অসংলগ্ন কথা বলছেন সাবেক সেনাপ্রধান। মামলা পরিচালনা করতে গিয়ে মানসিক নির্যাতনের শিকার হওয়ার কথাও জানান আইনজীবী। বিডিআরের প্রকৃত ঘটনা কি ছিল জানা। এখানে আপনারা জানেন, সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ যে বক্তব্য দিয়েছে আমি তার পুরোপুরি বিরোধিতা করি। উনি যদি পদক্ষেপ নিতেন আশা করি 40 থেকে 45 জন অফিসার বাঁচাতে পারতেন এবং ওই অনেকে গুলি খেয়ে লাফাইতেছিল তাদের চিকিৎসা করে বাঁচানো যেত। এবার বিসিবি পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন খালেদ মাহমুদ সুজন। 2012 সালে বোর্ডে আসার পর প্রায় এক যুগ পরিচালকের দায়িত্ব পালন করেছেন সাবেক এই অধিনায়ক। সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের 2012 সালের আহ্বায়ক কমিটি দিয়ে বিসিবির পরিচালক হন সুজন। এরপরে বিগত 3 কমিটিতে ছিলেন। নানা সময় আলোচিত এই সাবেক অধিনায়ক সবশেষ গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তার সময় 2020 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে শিরোপা জিতে বাংলাদেশ। বয়সভিত্তিক ক্রিকেটে সুজনের অবদান প্রশংসা কুড়িয়েছিল সবার। এর বিপরীতে পরিচালক থাকা অবস্থায় একই সাথে আবাহনী ক্লাবের কোচ, জাতীয় দলের ম্যানেজার হওয়া সহ নানা বিষয়ে বিতর্কের কমতি ছিল না। বিসিবির নানা বিষয়ে সুজনের হস্তক্ষেপ নিয়েও বিতর্ক ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাপনের পরিবর্তে সভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদ, আর পরিচালক পদ থেকে সরে দাঁড়ান নাইমুর রহমান দুর্জয়, শফিল আলম চৌধুরীরা। সেই মিছিলে যোগ দিলেন খালেদ মাহমুদ সুজন। এই ছিল যমুনা নিউজের আয়োজনে।